নমস্কার। শুরু করছি আজকের গল্প শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প অঙ্গহানি। চৈত্র 1305 সালে গল্পটি প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অঙ্গহানি। চোরবাগানের শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে লোকে বলে বোম ভোলানাথ। নিজে তিনি নিতান্ত ভালো মানুষ, পৃথিবী শুদ্ধ লোককেও ঠিক সেই রূপ মনে করেন। সকলকে অত্যন্ত অধিক বিশ্বাস করা যেন তাহার একটা মানসিক রোগ। জিনিসকে নিয়ে কখনো টাকার ফেরত পয়সা গনিয়া লন না। কেহ বিপদে পড়িলে শ্যামাচরণ বাবু তাহার উপকার করেন। তিনি নিজে বিপদে পড়িলে সে যে আসিয়া বুক দিয়া পড়িয়া তাহার উপকার করিবে সে বিষয়ে বলিয়া কাজ নাই। শ্যামাচরণ বাবু বেটে খাটো রকমের মানুষটি, চোখ দুটি ভাসা ভাসা, হাসি হাসি, গৌরবর্ণ পৌর পুরুষ। মাথাটি নাড়িয়ে নাড়িয়ে চিবাইয়া চিবাইয়া কথা কহেন। সওদাগরি অফিসে চাকরি করেন, বেতন অল্প, 60 টাকা মাত্র। একটি প্রাইভেট টিউশনও আছে। এই সামান্য আয়ের উপর নির্ভর করিয়া কলিকাতা শহরে সপরিবারে বাস করা কম দুঃসাহসের কাজ নহে। একটি ঠিকা ঝি আছে, সে কত কাজকর্ম করিয়ে দিয়ে যায়, বাকি কর্ম নিজেদের করিয়া লইতে হয়। কষ্ট হয় বটে, কিন্তু উপায় তো নাই। শ্যামাচরণ বাবুর একটি ছেলে, 3টি মেয়ে। ছেলেটির বয়স 17-18 বৎসর, বিএ ক্লাসে পড়ে। বড় মেয়ের নাম সুলোচনা, হরিপুরে বিবাহ হইয়াছে। তাহার ছোট শৈলবালা, তাহার ছোট ক্ষান্তমণি। শৈলবালার আজিও বিবাহ হয় নাই, দিলেই হয়। ক্ষান্তমণি ছোট। শ্যামাচরণ বাবুর হাতে পৈতৃক আমলের কিছু টাকা ছিল, তাহা বড় মেয়েটির বিবাহে সমস্তই খরচ করিয়া ফেলিয়াছেন। এই তো অবস্থা। রাখিয়া ঠাকিয়া বুঝিয়ে সুঝিয়ে খরচ করিতে হয়। কিন্তু বোম ভোলানাথকে তখন সে কথা বুঝায় কাহার সাধ্য? তখন শৈল ছোট ছিল, এখন সে 12-13 বছরের হইয়াছে। এখন শ্যামাচরণ নিজের ভ্রম বুঝিতে পারিতেছেন। কন্যাদায় এমনই জিনিস, বোম ভোলানাথ শ্যামাচরণকেও চঞ্চল করিয়া তুলিয়াছে। দুর্ভাবনায় এই দরিদ্র দম্পতির মুখ ক্লিষ্ট, মন বিষাদ ভারাক্রান্ত। গৃহিণী বলিলেন, আমার গায়ের যা কিছু গহনা আছে সব বিক্রয় কর, 1000 টাকার উপর পাওয়া যাইবে, তাহাতেই এ যাত্রা জাতি রক্ষা হোক। শ্যামাচরণ ঠেকিয়ে শিখিয়েছে। বলিলেন, তাহার পর খেন্তির বেলায় কি উপায় হইবে? গৃহিণী বলিলেন, আসু ততদিন যদি নারায়ণের ইচ্ছায় মানুষ হয়, তাহা হইলের ভাবনা কি? ক্ষান্তমণি শৈলবালার চেয়ে 2-3 বৎসরের মাত্র ছোট। আজকালকার বাজারে বিএ ক্লাসের ছাত্র আশুতোষ যে 2-3 বৎসরে মানুষ হইতে পারিবে, সে আশা অপর কেহ হইলে সাহস করিয়া মনে স্থান দিতে পারিত না। কিন্তু শ্যামাচরণ বাবু দিলেন। গহনা বিক্রয়ের পরামর্শ স্থির হইল। কিন্তু আবার মনের মতো পাত্রও তো চাই। গৃহিণী বলিলেন,
যখন আমি গা খালি করিয়া সর্বস্ব খোয়াইয়া মেয়ের বিবাহ দিতেছি, তখন যে সে একটাকে ধরিয়ে দিলে চলিবে না। জামাই দেখিতে সুশ্রী হইবে, বিয়ে একটা পাশ করা হইবে, খাইবার পরিবার সংস্থান থাকিবে, এইরূপ চাই। শ্রীমান আশুতোষের একজন সহপাঠী বন্ধু ছিল, তাহার নাম মোহিনী মোহন। সে জমিদারের ছেলে, কলিকাতার মেসের বাসায় থাকিয়া পড়াশুনো করিত। মাঝে মাঝে আশুর সঙ্গে তাহাদের বাড়িতে আসিত। অনেকবার নিমন্ত্রণ করিয়া তাহাকে খাওয়ানো হইয়াছে। যে লক্ষণগুলি গৃহিণী জামাতাই চাহিয়াছেন, এই মোহিনী মোহনে তাহার সকলগুলোই বিদ্যমান। সুতরাং স্বভাবত তাহারই কথা সকলের মনে হইল। যেমন কর্তা তেমনি গৃহিণী, তেমনি ছেলেটি। জমিদারের ছেলে বিয়ে পড়িতেছে, গহনা বেচিয়ে 1000 টাকা পাওয়া যাইবে, তাহাতেই তাহাকে ক্রয় করিবেন। সত্য যুগ আর কি। শ্যামাচরণ বাবু মোহিনী মোহনকে জামাতা করিবার জন্য বাহু বাড়াইলেন। ইহার প্রতিফল স্বরূপ উপহাস নহে, সর্বনাশ উপস্থিত হইয়াছিল। কিন্তু সে পরের কথা পরে বলিব। আশু কহিল, মোহিনীর বিবাহ হয় নাই বটে, কিন্তু তাহারা কাহার সন্তান, কয় পুরুষের নৈকুষ্য অথবা ভঙ্গকুলীন, এসব আশু কিছুই বলিতে পারিল না। পরদিন কলেজে কথায় কথায় কৌশল করিয়া বন্ধুর নিকট হইতে আশু সমস্ত সংবাদ আদায় করিয়া লইল। সমস্তই মিলিয়াছে। বড্ড সুখের কথা। আশু একে তো শ্যামাচরণ বাবুর পুত্র, তাহাতে অল্প বয়স্ক, সাংসারিক অভিজ্ঞতা কিছুই নাই। সে মনে করিল যেন বিবাহ হইয়াই গিয়েছে। প্রথম হইতেই মোহিনীর সঙ্গে তাহার প্রগাঢ় বন্ধুত্ব ছিল। এখন মনে মনে তাহাকে ভাবি ভগ্নিপতি স্থির করিয়া সেই বন্ধুত্ব প্রগাঢ়তর করিয়া তুলিল। ইহার ফলস্বরূপ আশুদের বাড়িতে মোহিনীর যাতায়াত বৃদ্ধি পাইল। শনিবার কলেজের ছুটির পর সে প্রায়ই আসিয়া আশুদের বাড়িতে সন্ধ্যা যাপন করিত। রবিবারে এবং অন্য ছুটির দিনে মাঝে মাঝে আশুর মা তাহাকে নিমন্ত্রণ খাওয়াইতে লাগিলেন। ইহাদের গোপন অভিপ্রায় জানিতে মোহিনী মোহনের অধিক দিন বিলম্ব হইল না। বিবাহের কথাবার্তা হইবার পূর্বে শৈলবালা মোহিনীর সঙ্গে স্পষ্ট কথা কহিত না বটে, কিন্তু তাহার সম্মুখে বাহির হইত এবং প্রতিদিনই 2-1 বার পরস্পরের চোখাচোখি হইয়া যাইত। আশু ও মোহিনী আহারে বসিলে আশুর মা পরিবেশন করিতেন। প্রয়োজন হইলে শৈল আসিয়া তাহাকে সাহায্য করিত। কিন্তু যেদিন শৈলবালা এই বিবাহের কথা শুনিল, সেদিন হইতে মোহিনীর সাক্ষাতে আর সে প্রাণান্তেও বাহির হইত না। মোহিনী আসিলেই ক্ষান্তমনে সুর করিয়া বলিতে থাকিত, দিদির বর এসেছে গো। মোহিনী বাহির হইতে এই গান শুনি মনে মনে হাসিত। ভাবিত, কোথায় কি তাহার ঠিক নাই, বিবাহ। কিন্তু শ্যামাচরণের কন্যা শৈলবালার তো সে বুদ্ধি ছিল না। সে যখন মোহিনী মোহনকে দেখিত, তখন তাহাকে স্বীয় ভাবী পতিস্বরূপ পাইত। মোহিনী মোহন সুন্দর, শান্ত, সমুজ্জ্বল চক্ষু দুটিতে স্নেহ ভরিয়া দাঁড়াইয়া আছে। কিন্তু ক্রমে মোহিনী মোহনের বুদ্ধি বিপর্যয় ঘটিল।
তাহার সমস্ত তর্ক যুক্তি শীঘ্রই তাহাকে কল্পনার কমনীয় হস্তে সমর্পণ করিয়া বিদায় গ্রহণ করিল। অনেক রাত্রে ঘুম ভাঙিয়া যাইলে মোহিনী ভাবিত, যদি শৈলবালার সঙ্গেই আমার বিবাহ হয় তবে কেমন হয়। মনে হইত বেশ হয়, বেশ নামটিও কিন্তু। কখনো ভাবিত শৈলবালার লজ্জাটা বড় বেশি, তা বেশ তো, লজ্জাই তো স্ত্রীলোকের ভূষণ। আবার কখনো বা ভাবিত এই ভূষণ বাহুল্যে আমার নবপ্রণয়ের কোমল হৃদয় ক্ষত বিক্ষত হইবে না তো। লজ্জা ভাঙাইতে অনেক আয়াস স্বীকার করিতে হইবে। এখন তো দেখিলেই পলাইয়া যায়। ফুলশয্যার রাত্রে কথা কহাইতে অনেক সাধ্য সাধনার প্রয়োজন হইবে। কল্পনায় সেই ফুলশয্যা রাত্রিটির অভিনয় করিত। শৈলবালা যেন খসখসে কাপড় পরিয়ে, সাটিনের বডিস পরিয়ে, কপালে একটি খয়েরের টিপ কাটিয়ে, চুলে সুগন্ধি মাখিয়া জড়সড় হইয়া, মুখখানি ঢাকিয়া পাশ ফিরিয়া শুইয়া আছে। শয্যায় প্রবেশ করিয়া সে শৈলকে কি বলিয়া ডাকিবে? নাম ধরিয়াই ডাকিবে। শৈল কি তার উত্তর দিবে? সে ফিরিবেও না, চাহিবেও না, কথাও কহিবে না। অনেক চেষ্টাতে যেন কথা কহিল, কিন্তু সে যেন শৈলর নিজ কণ্ঠস্বর নহে। সে পিতৃগৃহের সুপরিচিত শানিত দ্রুত কোমল কণ্ঠস্বর কি এই যে ভাঙা জড়ানো সংকুচিত বাধাপ্রাপ্ত স্বর, কিন্তু নিরতিশয় মধুর। এইরূপ ভাবিতে ভাবিতে রজনী শেষে তাহার নিদ্রা কর্ষণ হইত। স্বপ্ন দেখিত, সে স্বপ্নও যেন শৈলবালার স্মৃতি পরিমলে আমোদিত। যে রাত্রিতে পূর্ণিমার চন্দ্র পৃথিবীর উপর বেশি করিয়া উন্মাদনা বর্ষণ করিত, সে রাত্রিতে হয়তো কল্পনা করিত যেন এক সমুদ্র বেষ্টিত জনহীন দ্বীপের প্রান্তরে বেড়াইতে বেড়াইতে সহসা শৈলবালার সাক্ষাৎ পাইল। তখন নতুন বিবাহ হইয়াছে। শৈল, তুমি এখানে কেমন করিয়া আসিলে? কেমন করিয়া আসিয়াছে তা তো শৈল জানে না। বাড়িতে বিছানায় মার কাছে শুইয়া ঘুমাইতেছিল। জাগিয়া দেখিল এই বনে আসিয়া পড়িয়াছে। বোধ হয় জিন, দৈত্য অথবা পরীদের রাজ্য উড়াইয়া আনিয়া থাকিবে। ভয় পাইয়া শৈলবালা কাঁদিতেছিল। এখন আর ভয় করিতেছে না। মোহিনী যেন বলিল, তোমার ক্ষুধা পাইয়াছে, তোমার জন্য ফল সংগ্রহ করিয়া আনি। শৈল বলিল, না, আমি একলা থাকিতে পারিব না, আমার ভয় করিবে যে। তবে চলো দুইজনেই যাই। কিন্তু শৈল কি সেই কঙ্করাকীর্ণ পথে চলিতে পারে? চলো, তোমায় কোলে করিয়া লইয়া যাইব। ফল যদি না পাওয়া যায়, ফল যদি বা থাকে আর জল যদি না থাকে, কি হইবে? বিধাতা যেন মূর্তিমান হইয়া বলিয়া গেলেন, তোমাদের পরস্পরের জন্য পরস্পরের মুখে চুম্বনের অমৃত সঞ্চিত রাখিয়াছি, ফল ও জলের প্রয়োজন হইবে না। আর কত সমস্ত অসম্ভব কল্পনা, সে আর বলিয়া কাজ নাই। শুনিলে বিজ্ঞ লোকে বিদ্রূপের হাসি হাসিবেন। নাটক নভেল মোহিনীর বিস্তর পড়া ছিল। সে যে ভালোবাসার পথে পদার্পণ করিল, তাহা বেশ জানিয়া শুনিয়াই করিল। প্রণয়ের সে পথ বড় পিচ্ছিল। দেখিতে দেখিতে
অগাধ জলে গিয়ে পড়িল। প্রণয় সাগরে নামিতে নামিতে জল এক গলা হইল। দেখিতে দেখিতে অগাধ জলে গিয়ে পড়িল। কি স্নিগ্ধতা তাহার সর্বশরীরকে আলিঙ্গন করিল। চারিদিকে পদ্ম বিকাশ, ডুবিয়ে মরিতেও সুখ আছে। এখন অবধি আশু ডাকিলে মোহিনী আর সহজে তাহাদের বাড়িতে যাইতে চাহিত না। মনে 16 আনা ইচ্ছা যাইবার, কিন্তু বোধ হইত যেন সকলে তাহার এ ভাব পরিবর্তন ধরিয়ে ফেলিয়েছে, যেন কত অপ্রতিভ হইয়া থাকিত। একদিন শ্যামাচরণ মোহিনীকে দেখিয়ে বলিলেন, বাপু, আমার অনেক দিনের সাধ, শৈলর সঙ্গে তোমার বিবাহ দিই। তাহাকে তুমি তো দেখিয়াছ, তোমার যদি সম্মতি থাকে তো বলো, তোমার পিতা ঠাকুরের নিকট আমি বিবাহের প্রস্তাব করি। মোহিনী প্রথমটা চুপ করিয়া রহিল। মাটির পানে চাহিয়া কোটের বোতাম ঘুরাইতে ঘুরাইতে অল্প অল্প হাসিতে লাগিল। শ্যামবাবু ভাব বুঝিয়ে আবার জিজ্ঞাসা করিলেন, কি বলো? মোহিনী হাসিতে হাসিতে বলিল, তা বেশ তো। গৃহিণী মাঝে মাঝে তাগাদা করেন, মোহিনীর বাপকে যে চিঠি লিখিবে বলিয়েছিলে, তাহার কি হইল? শ্যামাচরণ বাবুর 18 মাসে বৎসর। তিনি বলেন, এই লিখিব এবার। গৃহিণী বলেন, মেয়ে যে এদিকে বলতে নেই, বড় সড়ো হয়ে উঠল। আর আইবুড়ো রাখা কি ভালো হয়? এরপরে 5 জনে 5 কথা বলবে যে। শ্যামাচরণ বাবু বলেন, এখন পড়াশোনার ব্যাঘাত হবে, পরীক্ষাটা হয়ে যাক, তারপরে প্রস্তাব করব। এখন পড়াশোনার ব্যাঘাত হবে। এ কথা শুনিয়ে হাসি পায়, যেন বিবাহের জন্য আর কিছুরই প্রয়োজন নাই। প্রয়োজন শুধু শ্যামাচরণ বাবুর প্রস্তাব করাটা। সাধে লোকে তাহাকে বলিত, বোম ভোলানাথ। পরীক্ষা শেষ হইল, মোহিনী বাড়ি গেল। আরো 2-3 মাস কাটিল। আজ লিখি কাল লিখি করিয়া এখনো শ্যামাচরণ বাবু পত্র লেখেন নাই। বোধ হয় বিশ্বাস ছিল, বৈশাখের পূর্বে তো বিবাহের দিন নাই, এখন অনর্থক পত্র লিখিয়া কি হইবে। বৈশাখ মাসে পরীক্ষার ফল বাহির হইল। আশু মোহিনী উভয়ই উত্তীর্ণ হইয়াছে। আশু এই শুভ সংবাদ মোহিনীকে টেলিগ্রাম করিয়া জানাইল। বাড়িতে আনন্দ উৎসব পড়িয়া গেল। এইবার শ্যামাচরণ বাবু চিঠি লিখিলেন। মোহিনী ও আশুতোষের পরস্পরের সৌহৃদ্য বর্ণনা করিয়ে, মোহিনীর পরীক্ষা ফলে আনন্দ প্রকাশ করিয়ে অতিশয় বিনয় সহকারে বিবাহের প্রস্তাব করিলেন। সপ্তাহখানেক পরে পত্রের উত্তর আসিল। মোহিনীর পিতা বল্লভপুরের জমিদার হরেকৃষ্ণ রায় মহাশয় লিখিয়েছেন, মোহিনীর সহিত আশুতোষের বন্ধুত্বের কথা পূর্ব হইতেই তিনি অবগত আছেন এবং শ্যামাচরণ বাবুর গুণের কথাও তিনি মোহিনীর নিকট সর্বদাই শুনিতে পান। তাহার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়, ইহা অতি সুখের কথা। তবে দেনা পাওনা সম্বন্ধে একটা কথা কওয়া যে এখন রীতি হইয়াছে, সেটা চুকিয়া গেলে সমস্ত ঠিকঠাক করা যাইতে পারে। সেটা পত্রের দ্বারাই না হইয়া বাচনিক হইলেই উভয় পক্ষের সুবিধা ও সময় সংক্ষেপ হইবে। অতএব এই অভিপ্রায় একবার যদি শ্যামাচরণ বাবু অনুগ্রহ করিয়া দিনের কুটিরে পদধূলি দেন, তবে তিনি অত্যন্ত আপ্যায়িত হইবেন। এই পত্র পড়িয়া শ্যামাচরণ বাবুর যারপরনাই সন্তোষ লাভ করিলেন। গৃহিণীকে বলিলেন, আহা দেখেছ, যেমন ছেলেটি
তেমনি বাপটি। আজকালকার দিনে এমন কুটুম্ব পাওয়া অতি সৌভাগ্যের কথা। স্থির হইল আগামী শনিবার অফিসের পর যাত্রা করিবেন। পর দিবস এক সময় নিরিবিলি পাইয়া শৈলবালা লুকাইয়া উপরোক্ত পত্রখানি পাঠ করিতেছিল। তাহার দিদি সুলোচনা আসিয়া এই চৌর কার্যে তাহাকে ধরিয়া ফেলিলেন। ধরা পড়িয়া শৈলর মুখ, চোখ, কান রাঙা হইয়া উঠিল। দিদি পরিহাস করিয়া বলিলেন, শৈলী, তোর যে আর দেরি সইছে না। বাবাকে বলবো এখন যেন এই মাসেই বিয়ের ঠিকঠাক করে আসেন। বাস্তবিকই পিতার যাত্রাকালে সুলোচনা তাহাকে বলিয়া দিল, বাবা, যদি সব ঠিক হয় তবে এই মাসেই নয়তো জ্যৈষ্ঠ মাস পড়তেই বিবাহের দিন স্থির করে এসো। সামনের জামাই ষষ্ঠীতে যেন আমরা আমোদ আহ্লাদ করতে পারি। শ্যামাচরণবাবু যথাসময় বল্লভপুরে উপস্থিত হইলেন। হরেকৃষ্ণ রায় আদর অভ্যর্থনা করিতে ত্রুটি করিলেন না। মোহিনীদের বাড়ি ঘর লোকজন দেখিয়া সেই প্রথম শ্যামাচরণবাবু ভাবিলেন, এমন লোকের ছেলেকে মেয়ে দেওয়া তাহার অবস্থা লোকের পক্ষে অত্যন্ত উচ্চাভিলাষ। তবে নাকি মোহিনীর পিতার পত্রে যথেষ্ট অভয় পাইয়াছিলেন, তাই অনেকটা ভরসা করিলেন। বেলা 9টার সময় তিনি মোহিনীদের বাড়িতে পৌঁছিয়াছিলেন। স্নানাহার করিতে অনেক বেলা হইয়া গেল। রায় মহাশয় বলিলেন, পথশ্রমে আপনার ক্লেশ হয়েছে, এবেলা বিশ্রাম করুন, ওবেলা তখন সে সমস্ত কথাবার্তা কওয়া যাবে। অপরাহ্নে রায় মহাশয়দের বহির বাটিতে কতকগুলি ভদ্রলোকের সমাগম হইল। অনতি বৃহৎ কক্ষটির মধ্যস্থলে দুইখানি চৌকি জোড়া করিয়া পাতা, তাহার উপর সদ্যপ্রাপ্ত একখানি চাদর বিছানো, কয়েকটি তাকিয়াও স্থানে স্থানে সজ্জিত। রায় মহাশয় জমিদার গর্বে মধ্যস্থলে সুখাসীন। শ্যামাচরণ বাবু তিনি সকলের সহিত পরিচিত হইলেন। সকলেই বলিলেন, শ্যামাচরণ বাবুর মতো মহাশয় লোকের সঙ্গে কুটুম্বিতা করার চেয়ে আর কি সুখ আছে। রায় মহাশয় একালের লোক ও আচার ব্যবহারের নিন্দা করিয়া সভাকার্যের সূচনা করিলেন। বিবাহের টাকা লওয়া যে একটা রীতি হইয়াছে, তাহার প্রতি নিন্দার বেশি ঝোঁকটা পড়িল। বলিলেন, আমাদের সেসব দিনকাল এক আলাদা রকমের গিয়েছে। আমার যখন বিবাহ হইয়াছিল তখন মনে আছে 101 টাকা পণ, একটি সোনার আংটি আর একটি চেলির জোড় মাত্র পাইয়াছিলাম। আর বুঝি ভরি 10-15 সোনা আর ভরি 50-60 রূপা, ইহাতেই একেবারে ধন্য ধন্য পড়িয়া গিয়েছিল। স্বর্গীয় পিতৃদেব কতই লজ্জিত। বৈবাহিক মহাশয়, আমি ছেলের বিবাহ দিতে আসিয়াছি, ছেলে বিক্রয় করিতে আসি নাই। আর এখন সেদিন আমার বড় সম্বন্ধীটির মেয়ের বিবাহ হইল। 50 ভরি সোনা, 200 ভরি রূপা, 1001 টাকা নগদ, তাহার উপর দান সামগ্রী আছে, খাট বিছানা আছে, বরাভরণ আছে। বরাভরণ কি জাতা মহাশয়? এই ধরুন ঘড়ি, সোনার ঘড়ি, সোনার গার্ড চেন, হীরার আংটি, চেলির জোড়, তাছাড়া আবার রূপার টি সেট। জামাই বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করিয়ে চা খাওয়াইবেন, তাই রূপার টি সেট চাই। এই নতুন বরাভরণ সাহেব বাড়ি হইতে আনাইতে প্রায় 200 টাকা লাগিয়ে গেল। জামাইয়ের গুণের মধ্যে কি না, LA পাশ করিয়ে বিয়ে পড়িতেছেন।
বাপ জজ কোর্টের সেরেস্তাদার, বিষয় আসয় কিছুই নাই, চাকরি ভরসা। চাকরি তো তালপত্রের ছায়া, আজ যদি চাকরি যায় তবে কাল কি খাইবেন তাহার ঠিকানা নাই। আরে ছি ছি, হেকালে কেবল অর্থ, কেবল অর্থ। আরে ছি ছি, অর্থ ছাড়া আর কথাটি নাই। সমস্ত সকলেই এক বাক্যে রায় মহাশয়ের এই মত সমর্থন করিলেন। শ্যামাচরণ বাবু মনে মনে বলিলেন, যে যথার্থ ভদ্রলোক হয় সে সর্বদোষাবহ একালেও আপনার ভদ্রতার মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া চলে। একজন ভদ্রলোক বলিলেন, তাহা হইলে এইবার উপস্থিত বিবাহের কথাবার্তা হইয়া যাক। কর্তা বলিলেন, আমি একবার বাড়ির ভিতর জিজ্ঞাসা করে আসি। বাড়ির ভিতর হইতে ফিরিয়ে আসিতে তাহার বিস্তর বিলম্ব হইল না। তিনি বালির কাগজে লেখা এক সুদীর্ঘ ফর্দ হাতে করিয়া বাহির হইয়া আসিলেন। বাড়ির মেয়েরা ছেলে পিল্লেকে দিয়া নিজেদের মনের মতো এই ফর্দ লেখাইয়া রাখিয়াছিলেন। রায় মহাশয় বলিলেন, বাড়ির ওঁরা অলঙ্কার এই চাহেন, তাহার পর আর যাহা কিছু আছে সে সম্বন্ধে তাহারা কোনো কথা কহিবেন না বলিয়াছেন। আমারই উপর সম্পূর্ণ ভার দিয়েছেন। আমার একতারের মধ্যে যাহা রাখিয়াছেন তাহাতে অবশ্যই যথাসম্ভব সুলভে আমি চট্টোপাধ্যায় মহাশয়কে নিষ্কৃতি দেব, কিন্তু মেয়েদের ফর্দ হইতে অধিক কমানো আমার সাধ্যায়ত্ত হইবে না। ফর্দ পড়া হইল, তাহার বিস্তারিত বিবরণে ক্লিষ্ট করিব না। এই পর্যন্ত বলিলেই যথেষ্ট হইবে যে শ্যামাচরণ বাবুর মুখের হাসি শুকাইয়া গেল, চক্ষু ছলছল করিতে লাগিল, পৃথিবী যেন পদতল হইতে সরিয়া দূরে চলিয়া যাইতে লাগিল। তাহার পর গণ আছে, পণ আছে, ফুলসজ্জা আছে, নমস্কারী আছে, নিজেদের খরচ আছে। ফল কথা মোহিনী মোহনকে জামাতা করিতে হইলে অন্যন্য ৩,০০০ টাকার প্রয়োজন। সম্বল মাত্র গৃহিণীর অলঙ্কারগুলি বিক্রয় করিয়া বড় জোর ১,৫০০ টাকা হইতে পারে। এতদিন ধরিয়া এত সাধ্য দরিদ্র ব্রাহ্মণ আকাশে যে অট্টালিকা নির্মাণ করিয়াছিলেন, মুহূর্তের মধ্যেই তাহা ধূলিসাৎ হইয়া গেল। অনুনয় বিনয় করিয়া হাতে পায়ে ধরিয়া বলিলে হয়তো কিছু কমিতে পারে, কিন্তু সে আর কত কমিবে, নিজের সাধ্যের মধ্যে আসিবে না। ভূমিকায় তো আর রায়মহাশয় বলিয়াই দিয়েছেন যে গহনার তালিকা হইতে বিশেষ কিছু কমানো তাহার ক্ষমতার বহির্ভূত। শুনিয়াছি ধবে তৃণে যদি আর কিছু না পাই সম্মুখে। সুতরাং শ্যামাচরণ মনে করিলেন, কর্তা ইচ্ছা করিলে কি আর অলঙ্কারের তালিকাকে সংক্ষিপ্ত করিতে পারেন না? স্ত্রীলোকের কথাই কথা থাকিয়া যাইবে, এও কখনো হয়? নিজের স্ত্রীর কথা স্মরণ করিলেন। তিনি যদি স্ত্রীকে বলেন ইহা করিতে হইবে, তাহাতে স্ত্রীকে দ্বিরুক্তি করিবেন? কখনোই না। তাই শ্যামাচরণ বাবু সহসা হাত দুইটি জোড়ো করিয়া রায় মহাশয়ের প্রতি করুণ দৃষ্টিপাত করিয়া বলিলেন, মহাশয়, আমি কন্যাদায় হইতে যাহাতে উদ্ধার হই তাহা আপনাকে করিয়া দিতে হইবে। রায় মহাশয় অমনি হা হা হা, করেন কি করেন কি? আমার সম্মুখে হাত জোড়ো করিয়া আমাকে অপরাধী করেন কেন? আপনি মহাশয় ব্যক্তি ইত্যাদি প্রকার উক্তি করিয়া সকলে শ্যামাচরণ বাবুর 2 হাত ছাড়াইয়া দিলেন। শ্যামাচরণ বাবু বলিলেন, আমি মহাশয় ব্যক্তি নহি,
মহাশয় ব্যক্তি আপনি, আমি অতি ক্ষুদ্রাদপি ক্ষুদ্র লোক, আমাকে কৃপা করিয়া এ যাত্রা রক্ষা করিতে হইবে। সভার একজন বলিলেন, অত টাকা ব্যয় করা যদি আপনার সাধ্যাতীত হয়, তবে কত ব্যয় আপনি করিতে পারেন তাহাই বলুন না। শ্যামাচরণবাবু বলিলেন, মহাশয়গণ, আমার সমস্ত অবস্থা আমি অকপটে নিবেদন করিতেছি। সমস্ত শুনি আমার প্রতি যাহা বিচার হয় করিবেন। আমি 60 টাকা মাহিনা পাই, একটি ছেলে 3টি মেয়ে। এই বাচ্চা বাচ্চাগুলি লইয়া ঘর করি। হাতে কিঞ্চিত পিতৃদত্ত অর্থ ছিল, তাহাতেই কষ্টের শ্রেষ্ঠে বড় মেয়েটির বিবাহ দিয়েছি। সে টাকার একটি কানা করিও আর অবশিষ্ট নাই। আছে এখন কেবল ব্রাহ্মণীর গায়ের অলঙ্কার কয়খানি, সেইগুলি বিক্রয় করিলে 1000-1200 টাকা হইতে পারে। ওই টাকার ভিতর যাহাতে জাতি রক্ষা হয়, সব দিক রক্ষা হয়। সাপও মরে, লাঠিও না ভাঙে, তাহাই আপনারা 5 জনে করিয়ে দিন। এ কথা শুনিয়া সভাস্থ সকলে শ্যামাচরণের দুঃখে আন্তরিক দুঃখিত হইলেন। রায়মহাশয়ের মুখে কিন্তু একটু অবিশ্বাসের মৃদু হাসি দেখা দিল। শ্যামাচরণের মতো বম ভোলানাথ লোক যে পৃথিবীতে আছে, তাহা তাহার জ্ঞানের অগোচর ছিল। জমিদারের ঘরে বিএ পাশ করা ছেলে সন্ধানে আসিয়াছেন, হাতে কিছু নাই, সে কি হইতে পারে? সওদাগরি অফিসে চাকরি করেন, বেতন 60 টাকাতে কি আসে যায়? অমন কত 60 টাকা রোজগার করেন, তাহার কি কোনো হিসাব আছে? তথাপি রায় মহাশয় বলিলেন, আচ্ছা, তবে একবার বাড়ির ভিতর যাই, বলিয়ে কহিয়ে দেখি মেয়েরা যদি কিছু কমাইতে রাজি হন। বলিয়া উঠিয়ে গেলেন। ফিরিয়ে এসে বলিলেন, কমাইবার কথা শুনিয়া মেয়েরা অত্যন্ত রুষ্ট হইয়াছেন। বলিয়াছেন, তোমার যাহা খুশি তাহাই করো, আমাদের কথা যদি থাকিবেই না, তবে জিজ্ঞাসা করিবার কি প্রয়োজন ছিল? ইহার পর খোসামত করা চলে না। সকল জিনিসেরই একটা সীমা আছে তো। কন্যাদায়গ্রস্ত ব্যক্তিরও আত্মসম্মান একটা সীমার পর আর মাথা নোয়াইতে ঘৃণা বোধ করে। শ্যামাচরণবাবু এইবার একটু শুষ্ক শ্বেত হাসি হাসিলেন। তাহা জমাট অশ্রুর মতো তুষার কঠিন। বলিলেন, তাহা হইলে তো আপনার সঙ্গে কুটুম্বিতার সম্মান আমার অদৃষ্টে নাই। ইহাতে রায় মহাশয় এমন ভাবটা প্রকাশ করিলেন যেন তিনিও অত্যন্ত দুঃখিত। তিনি আর শ্যামাচরণ যেন উভয়ই এক অত্যাচারী রাজার শাসনাধীনে পীড়িত, তাই সমবেদনা অনুভব করিতেছেন। অপর সকলে মনে মনে ভাবিল, ছি, এমন স্ত্রীবশ। যাহা হোক, নিরাশার পাথর বুকে বাঁধিয়া সেই রাত্রেই শ্যামাচরণ গৃহে ফিরিলেন। বাড়িতে একটা আশা আনন্দের যে কোলাহল উঠিয়াছিল, শ্যামাচরণ ফিরিবা মাত্র তাহা থামিয়া গেল। বাড়িসুদ্ধ লোকের মুখ শুকাইয়া গেল, গৃহিণীর কান্না পাইতে লাগিল। আর শৈলবালা অত্যন্ত গোপনে বাস্তবিকই ফোঁপিয়া ফোঁপিয়া কাঁদিল। শুধু কি মা বাপের দুঃখ দেখিয়া কাঁদিল, না আরও কিছু কারণ ছিল? আমার তো বিশ্বাস ছিল, কিন্তু সে পণ করিয়া বসিল না। যাহাকে মন প্রাণ সমর্পণ করিয়াছি, সে ছাড়া আর কাহাকেও আত্মদান করিব না। আমি চিরকুমারী থাকিব। সে অত শত জানিত না, তাহার বুকে যে কিসের বেদনা আসিয়া বাজিল, তাহা সে ভালো বুঝিতেই পারিল না। গৃহিণী বলিলেন, এখন উপায়? শ্যামাচরণ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি আর কি উপায় করিব? ঈশ্বর কি উপায় করেন দেখি। আমি তো হাল ছাড়িয়ে দিয়েছি।
কিন্তু হাল ছাড়িয়ে দিয়ে বেশি দিন থাকিতে পারিলেন না। পাত্রের সন্ধানে বাহির হইতে হইল। 1200 টাকায় হয় এমন একটি পাত্র, 5টা হোক আর নাই হোক, 2টা খাইবার পরিবার সংস্থান থাকিবে। নিতান্ত মূর্খ গোয়ার মাতাল দুশ্চরিত্র না হয়, এই রূপ চাই। আর পাশ করা হোক আর নাই হোক, অনেক সন্ধান করিতে হইল। অধিক আর কি বর্ণনা করিব? এ ভোগ কাহাকে না ভুগিতে হইয়াছে। কয়েকটা স্থানে তো এই হইল, সব ঠিকঠাক, আর হইল না। সেই বৈশাখ মাস হইতে আরম্ভ করিয়া পূজা পর্যন্ত এইভাবেই কাটিল। পূজার সময় এক স্থানে স্থির হইল, 1000 টাকা দিতে হইবে। পাত্রটি উকিল, কিন্তু দ্বিতীয় পক্ষে, তাই বলিয়া বয়স অধিক নয়, এই 30-এর মধ্যে। মেয়েটি বয়স্কা ও সুন্দরী, বিএলের পিতা, তাই 1000 টাকাতেই স্বীকৃত হইয়াছেন। স্বীকৃত হইবার আরও একটু বিশেষ গোপনীয় কারণ ছিল। 5 বৎসর ছেলের স্ত্রী বিয়োগ হইয়াছে। এই 5 বৎসর বিস্তর সাধ্য সাধনাতেও ছেলেকে বিবাহে সম্মত করিতে পারেন নাই। এবার কোন শুভ গ্রহ বসে ছেলে রাজি হইয়াছে। সুতরাং টাকা ইত্যাদির প্রতি লক্ষ্য না করিয়া কার্যটা শীঘ্র সম্পন্ন করিয়া ফেলা আবশ্যক হইয়াছিল। কারণ কি জানি, যদি বিলম্বে মতি ফিরিয়ে যায়। 17ই অগ্রহায়ণ বিবাহের দিন স্থির হইয়াছে। শ্যামাচরণ গহনাগুলি একে একে বিক্রয় করিয়া সমস্ত আয়োজন করিতে লাগিলেন। কিন্তু বিবাহের মাসখানিক পূর্বে একটি ভারী দুর্ঘটনা ঘটিল। রান্নাঘরের সম্মুখেই বারান্দায় শৈল বসিয়েছিল। একটি জল খাবার ছোট ঘটির ভিতর বাম হস্তে মাঝের আঙুলটি দিয়ে ঘটিটি ঘুরাইতে ঘুরাইতে রান্নাঘরের ভিতর সুলোচনার সঙ্গে গল্প করিতেছিল। এমন সময় উপর হইতে চুনসুরকির একটি চাঙর খসিয়া সেই হাতের উপর পড়িল। ঘটির কানাটা ভাঙিয়া গেল, আঙুলও আধখানা সেই সঙ্গে কাটিয়া গেল। সন্ধ্যা হইতে না হইতেই খুব জ্বর। পূর্বেই ডাক্তার আসিয়া আঙুলটি দ্বিতীয়বার শানিত অস্ত্রে কাটিয়া ঔষধ প্রয়োগ করিয়া গিয়েছিল। 4-5 দিনে জ্বর ছাড়িল, কিন্তু আঙুল ভালো হইতে 15-20 দিন লাগিয়া গেল। একে মেয়ের বিবাহ হয় না, তাহার উপর আবার আঙুল কাটিয়া গেল। খুব সাবধান, যেন প্রকাশ হইয়া সম্বন্ধ ভাঙিয়া না যায়। দেখিতে দেখিতে বিবাহের দিন আসিয়া পড়িল। বরপক্ষীয়রা পল্লীগ্রাম হইতে প্রভাতেই আসিয়া পৌঁছিলেন। তাহাদের জন্য কাছেই একটা বড় বাড়ি ভাড়া লওয়া ছিল। তাহারা সেইখানে উঠিলেন। বাড়িতে সকলেই আনন্দ করিয়া বেড়াইতেছে, কেবল শৈলবালার মুখখানি মলিন। মাঝে মাঝে তাহার চক্ষু দুইটি জলে পুরিয়া উঠিতেছে। তাহার আর সে পূর্বেকার আকার নাই, যেন সে সম্প্রতি 6 মাসের রোগশয্যা হইতে উঠিয়াছে। বেলা 10টার সময় গায়ে হলুদ হইল। বরপক্ষীয়দের একটা দাসী গায়ে হলুদের সময় বাড়িতে আসিয়া পড়িয়াছিল। এত সাবধানতা সত্ত্বেও সে দেখিয়া গেল মেয়ের একটি আঙুল কাটা। যথাসময়ে সে বরের পিতার নিকট গোপনে সংবাদ দিতে ভুলিল না। বরকর্তা শুনিয়া তো আশ্চর্য হইয়া গেলেন। তিনি নিজে পূজার সময় মেয়েকে দেখিয়া আশীর্বাদ করিয়া গিয়েছেন, কিন্তু হয়তো বাম হাতটা কাপড়ের ভিতর লুকানো ছিল, তাই কি অত লক্ষ্য করেন নাই? যাহা হোক, প্রিয় বন্ধু,
ক্ষুদিরাম খুড়ার সহিত অত্যন্ত গোপনে পরামর্শ আঁটিলেন। বিবাহের পূর্বে কৌশলে এইটা জানাজানি করিয়া দিয়ে আরও 200 আদায় করিয়া লইতে হইবে। সন্ধ্যা হইল, বিবাহের বাজনা বাজিয়া উঠিল। বর আসিয়া সভাস্থ হইল। ইয়া গোপ, ইয়া চেহারা! পাড়ার ছেলেরা বরকে যে সকল ঠাট্টা বিদ্রুপ করিবে ভাবিয়া আসিয়াছিল, বরের গম্ভীর মূর্তি দেখিয়া সেসব কিছুই করিতে সাহস করিল না। কিছুক্ষণ পরে কন্যাকর্তা যথারীতি গলবস্ত্র হইয়া সভায় নিবেদন করিলেন, লগ্ন উপস্থিত, গাত্রোত্থান করিতে অনুমতি হোক। বর গিয়া বিবাহ মণ্ডপে উপবেশন করিল। শ্যামাচরণ জামাতাকে বরণ করিবার উদ্যোগ করিতেছেন। এমন সময় বরকর্তা বলিলেন, আমাদের একটা চিরকালের কৌলীন প্রথা আছে, তাহা পালন করিতে হইবে। কনেকে সভায় আনা হোক। বর কনের হাতে কিছু মিষ্টান্ন দিবে, তাহার পর বরণ হইবে। ইহা শুনিয়া কন্যাপক্ষেরা নিজেদের পুরোহিতের মুখপানে চাহিলেন। পুরোহিত বলিলেন, তাহাতে ক্ষতি নাই, যাহা উহাদের করিবার প্রথা আছে তাহা স্বচ্ছন্দে করিতে পারেন, আমাদের তাহাতে আপত্তি কি? কনেকে আনা হইল। বরকর্তা বরের হাতে একটি সন্দেশ দিয়া বলিলেন, এইটি তুমি কনের হাতে দাও। কনেকে বলিলেন, মা লক্ষ্মী, হাত পাতো। শৈল বস্ত্রাঞ্চলের মধ্য হইতে কম্পিত দক্ষিণ হস্তখানি বাহির করিয়ে দিল। বরকর্তা বলিলেন, না না মা, এক হাতে কি নিতে আছে মা, 2টি হাতই পাতিতে হয়। শৈল তো কিছুতেই বাম হস্ত বাহির করে না। শ্যামাচরণ দাঁড়াইয়া পলকে প্রলয় জ্ঞান করিতেছেন। অনেক পীড়াপিড়ির পর শৈল বাম হস্তখানি বাহির করিল। সকলেই দেখিল মাঝের আঙুলটির আধখানা নাই। বরকর্তা বলিয়া উঠিলেন, এ কি, অঙ্গহীন? পুরোহিত ঠাকুর বলিলেন, শ্রীগুরু, 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 বিবাহ স্থগিত করুন। অঙ্গহীনা কন্যা গ্রহণ করিতে শাস্ত্রে যে নিষেধ আছে। মুখুজ্জে মহাশয়, বিবাহ স্থগিত করুন। কন্যাপক্ষেরা অতিশয় উষ্ণ হইয়া উঠিল। একজন বলিল, কোথাকার অশাস্ত্রজ্ঞ ভট্টাচার্য, একটা আঙুল কাটিয়া গেলে অঙ্গহীন হয়, একথা কোন শাস্ত্রে পড়িয়েছেন? শ্রীগুরু, শ্রীগুরু। কোথাকার অশাস্ত্রজ্ঞ ভট্টাচার্য, কোন শাস্ত্রে পড়িয়াছেন? ভট্টাচার্য অশাস্ত্রজ্ঞ। তিনি অগ্নিশর্মা হইয়া বলিলেন, কে হে বেল্লিক, অকাল কুষ্মণ্ড, আমার চেয়ে তোমার শাস্ত্রজ্ঞান অধিক নাকি? শ্রীগুরু, শ্রীগুরু, তোমার শাস্ত্রজ্ঞান অধিক নাকি? শ্যামাচরণ প্রমাদ গনিয়া বলিলেন, আপনারা যদি এখন বিবাহ স্থগিত করেন, তাহলে আমার জাতি থাকে কেমন করিয়া? এইবার ক্ষুদিরাম খুড়া সর্বসমক্ষে বরকর্তাকে বলিলেন, কন্যাকর্তা পণস্বরূপ আর 200 টাকা ধরিয়ে দিক, মিটমাট করিয়ে ফেলা যাইতেছে। কি বলো হে ভট্টাচার্য, কন্যাকর্তা পণস্বরূপ আর 200 টাকা ধরিয়ে দিন। সেইমাত্র একজন ভট্টাচার্যকে অশাস্ত্রজ্ঞ বলিয়া উপহাস করিয়াছেন। ভট্টাচার্য প্রমাণ করিবেন শাস্ত্রজ্ঞান তাহার পূর্ণ মাত্রায় আছে। তিনি বলিলেন, টাকা ধরিয়ে দিলে শাস্ত্রের হাত হইতে পরিত্রাণ পাওয়া যায় নাকি? শ্রীগুরু, শ্রীগুরু।
পরিত্রাণ পাওয়া যায় নাকি? সেই স্থানে কন্যাযাত্রী কলেজের একজন জ্যাঠা ছোকরা চশমা আঁটিয়ে দাঁড়াইয়াছিল। সে বলিল, ঢের দেখেছি, আর ভট্টাচার্যগিরি ফলাতে হবে না। নর শব্দরূপ কও দেখি। ভট্টাচার্য মহাশয় এই তীক্ষ্ণ বিদ্রুপে আসন ছাড়িয়া এক লম্ফে উঠানে নামিয়া পড়িলেন। দুই হাত অতি বেগে ঝাড়িয়া বলিলেন, এ বিবাহে যদি আমি মন্ত্র বলাই, তবে আমার 14 পুরুষ নরকস্থ হইবে। বরপক্ষ 5 জন হা হা করিয়া পড়িল। ভট্টাচার্য মহাশয় করেন কি, করেন কি? ভট্টাচার্য বরকর্তাকে লক্ষ্য করিয়া বলিলেন, যদি ব্রহ্মসাপের ভয় থাকে তবে উঠাও বর। বর বলিল, আমিও আঙুল কাটা মেয়েকে বিবাহ করিব না। বলি সে আসন ছাড়িয়া উঠিয়া পড়িল। পাড়ার যাহারা উপস্থিত ছিল তাহারা বরের এবিধ আচরণ দেখিয়া বলিয়া উঠিল, কি বিবাহ করিবে না? লাঠির চোটে মাথার খুলি ভাঙিয়া দিব না? শৈলবালার মূর্ছা হইয়াছিল। এতক্ষণ কেহ তাহার খবর রাখে নাই। একটা দাসী শ্যামাচরণকে ঠেলিয়া বলিল, ওগো বাবু, মেয়ে যে এলিয়ে পড়ল। তৎক্ষণাৎ শৈলকে ধরাধরি করিয়া অন্যত্র পাঠানো হইল। এই গোলমালটা থামিলে বরকে আর খুঁজিয়া পাওয়া গেল না। বলিয়াছি, প্রথমা বোধেই সে বিবাহ করিতে নিতান্ত অনিচ্ছুক ছিল। পিতামাতার একান্ত উৎপীড়নে বিবাহ করিতে আসিয়াছিল। সে এই সুযোগে চম্পট দিল। মুখে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিয়া বাতাস করি অনেক কষ্টে শৈলবালার চেতনা সম্পাদিত হইল। শৈলর মা কাঁদিয়া বলিলেন, উহাকে আর বাঁচাইয়া কি হবে গো? উহার যে কপাল পুড়িল। আমরা এতক্ষণ মোহিনীর কোনো উল্লেখ করি নাই। সে কলিকাতাতেই ছিল। আশু বলিল, বাবা, আমি মোহিনীকে আনিয়া বিবাহ দেব। এই বলিয়া মুহূর্তের মধ্যে একখানা বৃহৎ ছুরি বাহির করিয়া লইয়া পাগলের মতো মোহিনীর বাসার উদ্দেশ্যে ছুটিল। বাসার দরজা তখনও বন্ধ হয় নাই। 2-3টা করিয়া সিঁড়ি ডিঙাইয়া দোতলার ছাদে গিয়ে পৌঁছিল। দোতলার ছাদে একটি মাত্র কক্ষ, তাহাতে মোহিনী একাকী থাকিত। দুয়ার বন্ধ, ঘরে আলো জ্বলিতেছে। কম্পিত স্বরে আশু ডাকিল। মোহিনী উঠিয়া দুয়ার খুলিয়া দিল। সংক্ষেপে আশু মোহিনীকে সমস্ত ঘটনা বলিয়া বলিল, ভাই, তুমি এ রাত্রিতে আমার ভগিনীকে বিবাহ করিয়া আমাদের জাতি কুল মান রক্ষা করো, নহে তো বলো এই ছুরি আনিয়েছি, তোমার সম্মুখে আত্মহত্যা করিব। মোহিনী আপাত মস্তক শিহরিয়া আশুর হাত হইতে ছুরি কাড়িয়া লইল। বলিল, ভাই চলো, আমি তোমার ভগিনীকে বিবাহ করিব, আত্মহত্যা করিতে হইবে না। মোহিনীর চক্ষু দিয়ে দদ্দর ধারায় অশ্রু বহিল। এই রাত্রে যে শৈলবালার বিবাহ, তাহা সে পূর্ববোধেই অবগত ছিল। টেবিলের উপর একখানি কাগজ পড়িয়া রহিয়াছে, তাহাতে সে 2 মিনিট পূর্বে বিসর্জন নাম দিয়া এটি কবিতা আরম্ভ করিয়াছে। তাহার শেষ পংক্তিটির কালি এখনো শুকায় নাই। চটি জুতা পায়ে আলুথালু বেশে মোহিনী আশুর সঙ্গে চলিল। তখন রাত্রি 10টা হইবে। 1টার মধ্যে শৈলবালার সঙ্গে মোহিনীর শুভ বিবাহ যথাশাস্ত্র
সম্পন্ন হইয়া গেল। রাগ করিবেন না, ঘটনাটা কিছু নভেল রকমের হইল বটে, কিন্তু এ জগতে বাস্তব জীবনেও যে প্রতিদিনই শত শত নভেলের ঘটনা ঘটিতেছে। মোহিনী পিতার বিনা অনুমতিতে তাহার অজ্ঞাতসারে বিবাহ করিয়া ফেলিল, কিন্তু পিতা ইহা শুনিয়া কি বলিবেন? তিনি যদি এই অপরাধ ক্ষমা না করেন, বিবাহের পর এই ভাবনা মোহিনীর ও তাহার শ্বশুরের প্রধান ভাবনা হইল। শ্যামাচরণ বাবু কন্যাদায় হইতে উদ্ধার হইয়াছেন। মোহিনীকে জামাতা পাইয়া তাহার বহু দিনের সযত্ন পালিত আকাঙ্ক্ষাটি পূর্ণ হইয়াছে, কিন্তু এই একটা সমস্যার জন্য আনন্দটুকু প্রাণ ভরিয়া উপভোগ করিতে পারিতেছেন না। গৃহিণী বলেন, কে জানে বাপু কপালে কি আছে, ছেলের মা বাপ বউকে নিলে হয়। শ্বশুর বাড়িতে প্রায় মোহিনীর নিমন্ত্রণ হইতে লাগিল। শনিবারও তো ফাঁক যায় না। মোহিনী একদিন শৈলকে বলিল, দেখো শৈল, আমি মনে মনে ভাবি যে ভাগ্যে তোমার আঙুলটি কাটিয়েছিল, তাই নহিলে এতদিনে তুমি আর বলিতে পারিল না। সে অবস্থা কি কল্পনাতেও আনিতে পারা যায়? শৈল স্বামীর এই অসমাপ্ত কথাটুকু বুঝিল। পাঠ্যপুস্তকের অনেক কথা তখনও সে সম্পূর্ণরূপে বিস্তৃত হয় নাই। মনে মনে বলিল, ঈশ্বর যাহা করেন মঙ্গলের জন্যই করেন। মোহিনী যখনই আসিত তখনই শৈলর জন্য কিছু না কিছু শখের জিনিস লইয়া আসিত, কিন্তু শৈল মহা আপত্তি করিত, কিছুতেই লইবে না। বলিত, কোথায় রাখব, সবাই দেখে ফেলবে। মোহিনীও ছাড়িত না, বলিত, দেখে দেখবে, তুমি তো চুরি করছো না। শেষকালে শৈলকে লইতেই হইত, নহিলে স্বামী রাগ করেন। বিশেষ চেষ্টা করিত যাহাতে কেহ জানিতে না পারে, কিন্তু প্রত্যেকবারেই তাহার সকল চেষ্টা নিষ্ফল হইত। ধরা পড়িয়া প্রথম প্রথম লজ্জায় যেন সে মরিয়া যাইত, কিন্তু বার কতক এইরূপ হইতে হইতে লজ্জা অনেক হ্রাস হইয়া আসিল। মোহিনী শৈলকে একবার বলিল, আমাকে পত্র লিখো, নইলে এ শনিবার আমি আসব না। শৈল অত্যন্ত সংকুচিত হইয়া বলিল, কি লিখতে হয় আমি কি তা জানি? তোমার দিদি তার স্বামীকে যেসব চিঠি লেখেন তাকে তুমি দেখোনি? হ্যাঁ, কতবার দিদি আমাকে দেখিয়েছে। সেই রকম তুমি লিখবে? শৈল মাথা নাড়িয়া বলিল, সে আমার ভারী লজ্জা করবে, সে আমি পারবো না। দিদির কেন লজ্জা করে না? আগে দিদির মতো বড় হই। একথা বলিয়েই শৈল হাসিয়া ফেলিল। সে বেশ বুঝিল এই ওজরটি নিতান্তই পঙ্গু হইতেছে। তাহার সমবয়স্কাদের সকলেরই বিবাহ হইয়া গিয়াছে। স্বামীকে সকলেই চিঠি লেখে, চিঠি লিখিতে তাহারও ইচ্ছা করিত, কিন্তু সে কথা কি স্বামীর কাছে স্বীকার করিতে আছে? সে বেহায়া মনে করিবেন যে। চিঠি লিখিবার জন্য শৈলকে বেশি বড় হইতে হইল না। 2-3 সপ্তাহ বয়স বাড়িতে না বাড়িতেই সে স্বামীকে চিঠি লিখিতে আরম্ভ করিল।
প্রথম প্রথম চিঠিগুলি নিতান্তই ক্ষুদ্রাকৃতি হইত, ক্রমে বাড়িয়া 2-3 পৃষ্ঠা করিয়া হইতে লাগিল। কোনো বিশেষ কথা থাকিলে 4 পৃষ্ঠাও পুরিয়া যাইত। ভবিষ্যৎ সম্বন্ধে একটা দারুণ দুর্ভাবনা বহন করিয়াও এই নবদম্পতির জীবন বেশ সুখে কাটিতে লাগিল। ক্রমে গ্রীষ্মাবকাশ নিকটে আসিল। মোহিনীকে বাড়ি যাইতে হইবে, 2-3 মাস দেখাশোনা হইবে না, এই আশঙ্কায় দুইজনে অত্যন্ত কাতর হইয়া পড়িল। শৈল বলিল, কোনো উপলক্ষ করিয়া মাঝখানে একবার কলিকাতায় আসিতে পারিবে না? মোহিনী বাড়ি গেলে বাড়ির লোক দেখিয়া আশ্চর্য হইয়া গেল। মুখ চক্ষুর ভাব যেন সমস্তই পরিবর্তন হইয়াছে। মোহিনী কি ভাবিতে ভাবিতে এক দিক মানে শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকে। কারণ জিজ্ঞাসা করিয়া কেহ কিছু উত্তর পায় না। একদিন পাড়ার একজন প্রবীণা দিদিমা মোহিনীর সাক্ষাতে তাহার মাকে বলিলেন, বিয়ে দাওনি, ছেলে বড় হয়েছে, বিয়ে দাওনি, তাই মন ঘুমিয়ে থাকে। ইহা শুনিয়া মোহিনী ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরক্ষণেই তাহার মুখ শুকাইয়া বিবর্ণ হইয়া গেল। মোহিনীর মা ইহা লক্ষ্য করিলেন। সে অন্যত্র চলিয়া গেলে দিদিকে বলিলেন, ঠিক বলেছ বাছা, আমি কর্তাকে বলে শীঘ্রই ওর বিবাহ দিতেছি। গ্রামের পোস্টমাস্টার মোহিনীর একজন প্রিয় বন্ধু, তাহাকে বলা ছিল মোহিনীর পত্রাদি বাড়িতে না পাঠাইয়া যেন ডাক ঘরেই রাখা হয়, মোহিনী স্বয়ং গিয়া লইবে। একদিন পোস্টমাস্টার কার্য উপলক্ষে গ্রামান্তরে গিয়েছিল। যথাসময়ে ডাক আসিল। অধীনস্থ পিয়ন নিজের ব্যাগ খুলিয়া পত্রগুলি বিলি করিল। পল্লীগ্রামের ডাকঘরে এরূপ মধ্যে মধ্যে হইয়া থাকে। দৈবক্রমে সেই সঙ্গে শৈলবালার লিখিত মোহিনীর একখানি পত্র ছিল। তাহা মোহিনীদের বাড়িতে আসিয়া পড়িল। এত লোক থাকিতে পত্রখানিক ইচ্ছাই মোহিনীর ছোট বোন মালতীর হাতেই পড়িতে হয়। মোহিনী তখন বাড়ি নাই। পত্রখানির আবরণ রঙিন এসেন্সের গন্ধে ভুরভুর করিতেছে। মালতীর কেমন সন্দেহ হইল। তৎক্ষণাৎ সে জল দিয়ে পত্রখানি খুলিয়া ফেলিল। পত্র পড়িয়া মালতী অবাক। ছুটিয়া মার কাছে গিয়া বলিল, মা, সর্বনাশ হয়েছে, দাদার স্বভাব চরিত্র বিগড়ে গেছে। মা পত্রখানি পড়িয়া দেখিলেন, মেয়ের কথায় তাহার কোনো সংশয় রহিল না। ও বাড়ির বড় বউ এই সময় আসিয়া পৌঁছিলেন। তিনি পত্র পড়িয়া বলিলেন, আমি জানি আমার খুড়তুতো ভাই কলকাতায় পড়ত, তারও ওই রকম হয়। সেও চিঠি ধরা পড়াতে জানাজানি হয়েছিল। তারপর আমরা ধরে বেঁধে তার বিয়ে দিলাম। এখন রোগ শুধরেছে, একেবারে কেনা গোলাম হয়ে রয়েছে। তা তোমরাও মোহিনীর বিয়ে দিয়ে ফেলো। গৃহিণী বলিলেন, আমরা যে জানতে পেরেছি তা যেন মোহিনী না শোনে। হয়তো বাছা লজ্জায় আত্মহত্যা করে ফেলবে, নয়তো বিবাহী হয়ে বেরিয়ে যাবে। চিঠি জুড়ে ঠিকঠাক করে তোমরা রেখে দাওগে। তাহাই হইল। মোহিনী যথাসময়ে আসিয়া পত্র পাইল। খুলিতে গিয়ে দেখে পরিষ্কার একটি জলের দাগ। একবার বন্ধ করিয়া যে আবার খোলা হইয়াছিল তাহাতে সন্দেহ রহিল না। ভাবিল
বাড়িতে কেউ নিশ্চয় ইহা খুলিয়াছে। কিন্তু পত্রের ভিতর একটা পুনশ্চ ছিল। হয়তো শৈলবালাই পত্র বন্ধ করিয়া ওই পুনশ্চটির জন্য আবার খুলিয়া থাকিবে। যাহা হোক, বিস্ময়ে সন্দেহে মোহিনী পত্রখানি ডেস্কে বন্ধ করিয়া রাখিল। গৃহিণী যথাসময়ে একথা কর্তার কানে তুলিলেন। কর্তা বলিলেন, খেপেছ? তাও কি সম্ভব? ও হয়তো কোনো বন্ধু ইয়ার্কি করে ওরকম লিখেছে। ছেলেই ছেলেই অমন করে। গৃহিণী মনে মনে বলিলেন, হেমা কালীঘাটের কালী, তাই যেন হয়। আমার বাছার এ দুর্নাম যেন বেঁচে থাকতে আমায় শুনতে না হয়। পরদিন একথা শুনিয়া ও বাড়ির বড় বউ বলিলেন, আচ্ছা ঠিক আছে, এ বিষয়ের তদন্ত আমরা করছি। মোহিনীর অনুপস্থিতিতে বড় বউ মালতীকে লই ভিন্ন চাবি দিয়ে মোহিনীর কলিকাতার তোরঙ্গ খুলিয়া ফেলিলেন। বিস্তর খুঁজিতে হইল না। একখানি লাল রেশমি রুমালে বাঁধা একতাড়া চিঠি, সবই এক হস্তাক্ষরে লিখিত, সবগুলি প্রণয়ের চিঠি। প্রিয়তম, প্রাণসখা, অভিন্ন হৃদয় ইত্যাদি বলিয়া আরম্ভ। তোমার শৈলবালা, তোমার আমি, তোমার সই, তোমার সাধের সই ইত্যাদি বলিয়া শেষ। অনেকগুলিতেই লেখা, তুমি শনিবারে নিশ্চয় আসিবে। আশা দিয়ে নিরাশ করিও না। অধিনী আশাপথ চাহিয়া রহিল। বেশি পড়িবার সময় নাই। কি জানি যদি হঠাৎ মোহিনী আসিয়া পড়ে। সমস্ত চিঠি পড়িলে কিন্তু প্রকৃত কথা প্রকাশ পাইতে পারিত। কারণ আমরা জানি একখানিতে লেখা ছিল, আমাকে গোপনে বিবাহ করিলে মা বাপ জানিলেন না, কি উপায় হইবে ইত্যাদি। বড় বউ ও মালতী আসিয়া মাকে বলিল, মা, আর কোনো সন্দেহ নেই, গাদা গাদা চিঠি। এই বলি সংক্ষেপে 2-4খানির মর্ম শোনাইয়া দিল। মা শুনিয়া বাষ্পাকুলা লোচনে ঠাকুর দেবতার কাছে মানত করিলেন, বাছাকে আমার ডাকিনীর হাত থেকে উদ্ধার করো মা, আমি পূজা দিব। সমস্ত কথা শুনিয়ে কর্তার কিছু বলিতে পারিলেন না। গৃহিণী বলিলেন, আর ওকে কলকাতায় পাঠিয়ে কাজ নেই। একটি সুন্দরী ডাগর মেয়ে দেখে বিয়ে দাও, আমি একটি পয়সাও চাই নে। কর্তা বিরক্তির সহিত বলিলেন, এতদিন তো কোন কালে বিবাহ হয়ে যেত। তুমি যে এক 12 হাত লম্বা ফর্দ বের করে বসলে, ব্রাহ্মণ মনক্ষুণ্ণ হয়ে অভিশাপ দিতে দিতে চলে গেল। তার শাপেই তো এসব হলো। গৃহিণী বলিলেন, তার মেয়েকে যদি মোহিনীর পছন্দ হয়ে থাকে তবে তারই সঙ্গে বিয়ে দাও, তারা যা পারে তাই দেবে। কিন্তু কর্তা এ প্রস্তাবে রাজি হইলেন না। বলিলেন, তাও কি হয়, একবার ফিরিয়ে দিয়েছি, আবার কোন মুখে বিবাহের প্রস্তাব পাঠাবো? দেশে কি আর সুন্দরী বড় মেয়ে নেই? গৃহিণী বলিলেন, তা যেখানে হয় দাও, আর কিন্তু দেরি করলে চলবে না। যখন টাকা কড়ি সম্বন্ধে আর হাঙ্গামা নাই, তখন মনোমতো পাত্রীর অভাব কি? সেই গ্রামেই অবিলম্বে এক বিবাহযোগ্য কন্যা বাহির হইল। 1 সপ্তাহের পর বিবাহের দিন স্থির হইল। মোহিনী বলিল, আমি বিবাহ করিব না। অনেক পিড়াপিড়ি কান্নাকাটি চলিল। শেষে মোহিনী মাকে বলিল,
আমার একটা প্রস্তাব আছে, তাতে যদি আপত্তি না করো তবেই আমি বিবাহে সম্মতি দিতে পারি। মা বলিলেন, কি প্রস্তাব? শ্যামাচরণ বাবুদের সপরিবারে এ বিবাহে নিমন্ত্রণ করে আনতে হবে। সে আর বিচিত্র কি? তবে কেমন কেমন দেখায় না? যে মেয়ের সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল তার বিয়ে হয়ে গিয়েছে। হ্যাঁ, সে গত অগ্রহায়ণ মাসেই হয়ে গিয়েছে। মা বলিলেন, আচ্ছা কর্তাকে বলে দেখব। বহু কষ্টে কর্তা রাজি হইলেন। মোহিনী স্বয়ং কলিকাতায় গিয়ে ইহাদিগকে আনিতে চাহিল, কিন্তু তাহাতে কেহই সম্মত হইলেন না। সকলেই সন্দেহ করিলেন এ কেবল পলাইয়া বিবাহ বন্ধ করিবার একটা ছল মাত্র। অগত্যা মোহিনী এক দীর্ঘ পত্রে সমস্ত কথা শ্বশুরকে জানাইল। যাহা ঘটিয়াছে অকপটে তৎসমুদয় বর্ণনা করিল। বলিল, ঘটনার গোপন রাখা চলে না। আমি যেমন আপনার বিপদে সহায়তা করিয়াছি, আপনি সেইরূপ আমাকে এ বিপদ হইতে মুক্ত করুন। আমি পারিব না, আপনি আসিয়া সমস্ত খুলিয়া বাবাকে বলুন। আর যে ব্রাহ্মণকে কন্যাদায় হইতে মুক্ত করিবেন বলিয়া বাবা প্রতিশ্রুত হইয়াছেন, সেই ব্রাহ্মণের কন্যার সহিত আশুর বিবাহ দিন। তাহা হইলেই সকল দিক রক্ষা হয়। শ্যামাচরণ পত্র পাইয়া অনেক কষ্টে অফিসে ছুটি লইলেন। যেদিন বিবাহ সেই দিন বেলা 10টার সময় সপরিবারে মোহিনীদের বাড়িতে পৌঁছিলেন। সেই বৈঠকখানায় আবার আজ লোকপূর্ণ। স্বর্ণকার বিবাহের অলঙ্কার লইয়া উপস্থিত। রায়মহাশয় মধ্যস্থলে বসিয়া সভা উজ্জ্বল করিতেছেন। শ্যামাচরণ বাবু সেইখানেই বসিলেন। রায়মহাশয় ভারী অপ্রতিভ। আদর অভ্যর্থনা যেন একটু অতিরিক্ত মাত্রায় করিলেন। বেলা হইয়াছে, স্নানাহারের জন্য অনুরোধ করিলেন। শ্যামাচরণ বাবু বলিলেন, আমাকে যদি একটি ভিক্ষা দেন তবেই আমি আহার করিব। অত্যন্ত উৎসুক হইয়া কর্তা জিজ্ঞাসা করিলেন, ব্যাপারখানে কি বলুন দেখি। তখন সেই গৃহপূর্ণ লোকের সম্মুখে শ্যামাচরণবাবু কন্যার বিবাহের ইতিহাস আদ্যপান্ত বিবৃত করিলেন। তাহার পর মোহিনীর পত্রখানি বাহির করিয়া পাঠ করিলেন। শেষে সহসা রায় মহাশয়ের পা দুখানি জড়াইয়া ধরিয়া বলিলেন, আপনার নিকট ইহা গোপন রাখা হইয়াছে, তাহার জন্য আমাকে আর আপনার পুত্রকে ক্ষমা করিতে হইবে। সকলেই বলিল, যাহা হইয়াছে তাহা ভালোই হইয়াছে। এমন বিপদে মোহিনী যে ব্রাহ্মণের জাতি রক্ষা করিয়াছে, সে কুলোচিত কার্যই করিয়াছে। রায় মহাশয়েরা গ্রামের জমিদার, বংশাবলী ক্রমে চিরদিনই বিবর্ণের বন্ধু। হরেকৃষ্ণ বাবু বৈবাহিককে সাদরে উঠাইয়া বলিলেন, ভাই, আমি সর্বান্তকরণে তোমাকে ক্ষমা করিলাম। তোমার সঙ্গে সম্বন্ধ বন্ধন হয় ইহা পূর্ব হইতেই আমার ইচ্ছা ছিল। নারায়ণ সে ইচ্ছা পূর্ণ করিলেন। এখন তোমরা বসো, আমি বধূমাতার মুখ দেখিয়ে আসি। স্বর্ণকারের নিকট হইতে কয়েকখানা অলঙ্কার লইয়া রায় মহাশয় বধূ দেখিতে অন্তঃপুরে প্রবেশ করিলেন। বাড়ির লোকেরা শুনিয়া অবাক। বিস্ময়ের ঢেউ কতকটা প্রশমিত হইলে বধূকে বরণ করিবার ধুম পড়িয়া গেল। সন্ধ্যাবেলায় শ্রীমান আশুতোষের সহিত সেই কন্যার শুভ বিবাহ সম্পন্ন হইল।
মেয়েরা ছাড়ে নাই, মোহিনীকেও বাসরে গিয়া গান গাহিতে হইয়াছিল। নমস্কার, আজ এইটুকু। আগামী পর্বে দেখা হবে আবার নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।